তোমরা কেমন আছো? সবাই ভালো আছো তো? ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করছি তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে একটি অধ্যায় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা 4th টার্মে সিলেবাস পেয়েছো, অলরেডি একটা ক্লাস হয়েছে, তোমরা ভিডিও পেয়েছো সেই ক্লাসের। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কারক ও বিভক্তি। দেখো, তোমরা আগেই জেনেছো যে বাক্যের সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করি, তাই তো? বাক্যের সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করি। আর দেখো, প্রত্যেক বাক্যে কিন্তু ক্রিয়াপদ থাকে, প্রত্যেক বাক্যে ক্রিয়াপদ থাকে। ক্রিয়াপদ ছাড়া কিন্তু বাক্য কিছুতেই গঠিত হতে পারে না। ক্রিয়াপদ বাক্যের মধ্যে অন্যান্য পদের সাথে সম্বন্ধ রেখে বাক্যের বক্তব্যটাকে প্রকাশ করে। তাহলে দেখো, এবার আমরা কারক তাহলে কাকে বলবো? না, কারক হচ্ছে বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক, বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, তাই হচ্ছে কারক। ক্রিয়াপদের কাজকে বাক্যের অন্যান্য যেসব পদ প্রত্যক্ষ সম্পর্ক রেখে সাহায্য করে, সেই সব পদ হচ্ছে কারক প্রকাশক পদ। তাহলে দেখো, কারক কাকে বলে সংজ্ঞাটা আমি লিখছি, তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, তাকে বলে কারক। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। তাহলে আরেকটা কি জানলাম, যে ক্রিয়াপদের কাজকে সাহায্য করে কারা? না, বাক্যের অন্যান্য পদগুলো। সেই পদগুলোকে বলা হবে কারক প্রকাশক পদ। এরপর দেখো, এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে এই কারক প্রকাশক পদগুলো কিন্তু নিজেরা কোনো কাজ করে না। এরা কি করে? এরা ক্রিয়াপদের কাজটাকে সাহায্য করে, একটা সম্পর্ক রেখে সাহায্য করে, সরাসরি প্রত্যক্ষ একটা সম্পর্ক রেখে ক্রিয়াপদের কাজ করতে সাহায্য করে। বাক্যে কি কি পদ থাকে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু ক্রিয়াপদের সঙ্গে বাক্যের সম্পর্ক থাকে কেবল বিশেষ্য এবং সর্বনাম পদের। বোঝা গেল? ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে বাক্যের কেবলমাত্র বিশেষ্য এবং সর্বনাম পদের। তাহলে এই বিশেষ্য এবং সর্বনাম পদের ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কটা কেমন তা বোঝানোর জন্য কিছু চিহ্ন ব্যবহার করা হয়। যেমন ধরো, এ, র, কে, আবার দিগকে, এইসব আরো রয়েছে। এইসব কিছু চিহ্ন, বিভক্তি চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এইসব চিহ্ন থাকে, আবার কোনো ক্ষেত্রে থাকে না। তো ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক অনুযায়ী তাহলে কারক হচ্ছে 6 প্রকার। ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক 6 প্রকার, তাহলে কারকও হলো 6 প্রকার। সেই 6 প্রকার কারক কি কি আমরা এবার দেখে নেব।
তাহলে এই হলো 6 প্রকার কারক: কর্তৃ, কর্ম, নিমিত্ত, করণ, অপাদান, অধিকরণ। এরপর আমরা এক এক করে দেখে নেব এই কারকগুলোর সংজ্ঞা, তার সাথে উদাহরণ। দেখো, বাক্যে যে কাজ সম্পাদন করে, অর্থাৎ ক্রিয়াপদ যার দ্বারা অনুষ্ঠিত হয়, ক্রিয়া অর্থাৎ কাজটা যার দ্বারা সম্পাদিত হচ্ছে, সে হলো কর্তৃকারক। সেই সম্পর্কটা হচ্ছে কর্তৃ সম্পর্ক। কর্তৃকারকে এক বচনে কি হয়? শূন্য বিভক্তি হয়। কর্তৃকারকে এক বচনে শূন্য বিভক্তি হয়, এবং অর্থাৎ কি শূন্য বিভক্তি মানে কোনো চিহ্ন থাকবে না। আর বহু বচনে কি হয়? বহু বচনে কিন্তু অনেকগুলো বিভক্তি চিহ্ন ব্যবহৃত হয়, যেমন হচ্ছে রা, এরা, গুলি, এগুলো যোগ হয়। আমরা একটা উদাহরণ দেখব। কর্তৃকারকে এক বচন আর বহু বচন, যেমন ধরো বালক খেলছে, একটা উদাহরণ দিলাম। এটা এক বচন, আমরা বলেছিলাম এক বচনে কিন্তু শূন্য বিভক্তি হয়, অর্থাৎ বালক কর্তৃকারক, তো কে খেলছে? বালক খেলছে। এখানে কিন্তু শুধুমাত্র বালক আছে, তার সাথে কোনো বিভক্তি চিহ্ন যোগ নেই, শূন্য বিভক্তি। এরপরে দেখব এটা বহু বচন করলে কি হবে? বালকেরা খেলছে, অর্থাৎ দেখো এরা, বালকেরা অর্থাৎ বালক, তার সাথে এরা যোগ হয়েছে। বোঝা গেল? তাহলে এখানে হলো বালকেরা হলো কর্তৃকারক, এখানে বালক, এখানে বালকেরা, এক বচন বহু বচন। এরপর আমরা চলে যাব কর্মকারক। কর্মকারকটা কি? কর্মকারক হচ্ছে বাক্যে কর্তা যা করে তাই হলো কর্ম। কর্তা যা করে তাই কর্ম, অর্থাৎ ক্রিয়া যাকে আশ্রয় করে সম্পাদিত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে, যাকে আশ্রয় করে, সেটাই হচ্ছে কর্ম। বাক্যের মধ্যে যে বিষয়কে আশ্রয় করে কর্ম সম্পাদিত হয় তাই হলো কর্ম। যেমন ধরো, আমি যদি একটা বাক্য লিখি, পুলিশ চোরকে ধরেছে। চোরকে, কাকে? এই কর্তৃ, কর্ম, করণ, এগুলো চেনার একটা সহজ উপায় আছে। সাধারণত দেখবে আগে বাক্যের মধ্যে যখন আমরা কারক নির্ণয় করব, প্রথমেই আমাদেরকে বাক্যের মধ্যে, আমরা যেটা বললাম এর আগে বলেছি, আগে ক্রিয়াপদটাকে চিহ্নিত করব। ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্কই তো কারক, তাহলে ক্রিয়াপদটাকে আগে আমরা চিহ্নিত করব। ক্রিয়াপদটা চিহ্নিত করে আমরা বিভিন্নভাবে তাকে প্রশ্ন করে কিন্তু কারকগুলো জানতে পারি। এটা হলো সহজ পদ্ধতি। যেমন কর্তৃকারকের ক্ষেত্রে ক্রিয়াপদকে আমি যদি কে দিয়ে প্রশ্ন করি, কে কাজটা করছে, তাই তো, সেটা কিন্তু হবে কে, কারা, এগুলো হচ্ছে কর্তৃকারক। এবার কর্মকারক চেনার উপায় হচ্ছে আমরা যদি ক্রিয়াপদকে কি বা কাকে, কাহাকে এগুলো দিয়ে প্রশ্ন করি, তার যে উত্তরটা আসবে, বাক্য মধ্যস্থ যে পদটা ক্রিয়াপদকে ওই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর দেবে, সেটাই হবে কর্মকারক। বোঝা গেল? সহজ উপায়টা জানার। তাহলে যাকে আশ্রয় করে ক্রিয়া তার কর্মকে সম্পাদন করছে, সেটাই হচ্ছে কর্মকারক। এখানে চোরকে, এটা হলো কর্মকারক। কাকে? কাকে ধরেছে না চোরকে, তাহলে এটা হলো চোরকে হলো কর্মকারক। দেখো কর্মকারকে এবার কি কি বিভক্তি যোগ হয়। কর্মকারকে দেখো সাধারণত কে, রে, অন্তস্থ অ, দিগকে, দেরকে, এইসব প্রত্যয় যোগ হয়ে থাকে।
অনেক সময় কর্মকারকে কিন্তু কোনো বিভক্তি থাকে না, শূন্য বিভক্তি এরকমও আছে। তার উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি। যেমন ধরো শিকারী বাঘ মেরেছে। কি মেরেছে? শিকারী কি মেরেছে না বাঘ। তাহলে এটা হচ্ছে কর্ম। বাঘ এখানে আমি বললাম কর্মকারকে শূন্য বিভক্তি হয়, অনেক সময় আবার অন্যান্য বিভক্তিও যোগ হয়। তাহলে দেখো বাঘ মেরেছে মানে কি? বাঘ মেরেছে মানে বাঘ কে মেরেছে, বাঘ কে মেরেছে, ঠিক আছে? বাঘ কে মেরেছে, তাহলে এখানে হচ্ছে বাঘ হলো কর্মকার। হ্যাঁ, এরপরে দেখো আরো আছে উদাহরণ, নাহি ডরি রাঘবে। অর্থাৎ নাহি ডরি রাঘবে, কাকে না রাঘবে। রাঘবে মানে কি? রাঘব কে। তাহলে এই রাঘব কে এখানে দেখো কর্মকারক হয়েছে, তার সঙ্গে অধিকর্ম বিভক্তি হয়েছে। এরপর আমরা চলে যাব করণকারক। করণকারক কাকে বলে আগে দেখে নিই। কর্তা যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়াকে সম্পাদন করে। কর্তা যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাই হচ্ছে করণ। যেমন ধরো আমরা যদি বলি আমি কলম দিয়ে লিখি, এখানে ক্রিয়াপদ কোনটা? প্রথমে আগে ক্রিয়াপদ দেখি। লিখি, লেখাটা ক্রিয়াপদ, কাজ করা, তাই তো? এটা হলো ক্রিয়া। ক্রিয়াটা কার দ্বারা সম্পাদিত হচ্ছে? কিসের দ্বারা না কলমের দ্বারা, কলম দিয়ে। তাহলে এই কলম দিয়ে এটি হলো করণকারক। কলম দিয়ে এটি হলো করণকারক। এরপর দেখো করণকারকে দ্বারা, দিয়ে বা দিয়া, কর্তৃক এই সমস্ত বিভক্তি কিন্তু যোগ হয়। করণকারকে শূন্য ও অন্যান্য বিভক্তিও যোগ হয়। যেমন তার একটা উদাহরণ দেখব আমরা, শূন্য বিভক্তি বা অন্যান্য বিভক্তি। আমি যদি দেখি ছেলেরা বল খেলছে, ছেলেরা বল খেলছে। কি খেলছে বা কিসের দ্বারা খেলছে? কিসের দ্বারা খেলছে? বল খেলছে মানে কিন্তু বলের দ্বারা খেলছে, বল। এটা হলো করণকারক। কিন্তু এখানে বিভক্তি কি? শূন্য বিভক্তি। এর সাথে আমরা এর মধ্য দিয়ে বুঝতে পারছি যে বলের দ্বারা খেলছে, কিন্তু এর সাথে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে আমরা কি দেখলাম না করণকারকে দ্বারা, দিয়া, কর্তৃক বিভক্তি যোগ হয়, আবার অনেক সময় শূন্য বা অন্যান্য বিভক্তিও যোগ হয়ে থাকে। অন্যান্য বিভক্তির আরো একটা উদাহরণ আমরা বলতে পারি, এ লাঠিতে সাপ মারা যায় না। এই লাঠিতে সাপ মারা যায় না। এখানে দেখো ক্রিয়া কোনটা? মারা যাওয়া, তাই তো? মারা। তাহলে লাঠিতে কিসের দ্বারা মারবে সাপটাকে? না লাঠির দ্বারা। তাহলে এটা হলো করণ, করণকারক। আর বিভক্তিটা কি? লাঠি, তার সাথে তে রয়েছে, তে বিভক্তি। তে বিভক্তি। তাহলে
তাহলে দেখলাম আমরা করণ কারকে অন্যান্য বিভক্তিও যুক্ত হয়, দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো ছাড়া অন্যান্য বিভক্তিও যুক্ত হয়, আবার অনেক সময় শূন্য বিভক্তিও থাকে। তাহলে এই গেল করণ কারক। এবার আমরা যাব নিমিত্ত কারক। নিমিত্ত কারক কাকে বলে না, কোনো কিছুর নিমিত্তে বা জন্য বোঝালে নিমিত্ত কারক হয়। কোনো কিছুর নিমিত্তে বা জন্য বোঝালে তখন নিমিত্ত কারক হবে। এই নিমিত্ত কারকে বিভক্তি ও অনুসর্গ যোগ হয়। যেমন ধরো একটা উদাহরণ দিই, চাকরির জন্য সুবীর কলকাতা গেছে। চাকরির জন্য সুবীর কলকাতা গেছে, গেছে ক্রিয়াপদ। কিসের নিমিত্ত গেছে না, চাকরির জন্য। জন্য মানে নিমিত্ত। কিসের নিমিত্ত? চাকরির নিমিত্ত। তাহলে এই চাকরির নিমিত্ত এটা হচ্ছে নিমিত্ত কারক। এরপরে দেখো আমরা চলে যাব অপাদান কারকে। আশা করছি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হচ্ছে না। এরপর আমরা চলে যাব অপাদান কারকে। অপাদান কারক। অপাদান কারক কাকে বলে না, যেখান থেকে কার্য সম্পাদিত হচ্ছে, যেখান থেকে কার্য সম্পাদিত হচ্ছে সেখানে কি হয়, সেখানে অপাদান কারক হয়। অপাদান কারকে চলিত, ভীত, গৃহীত এইসব অর্থ কিন্তু প্রকাশ করে। যখন অপাদান কারক হয় তখন ভীত, গৃহীত এইসব অর্থগুলোকে প্রকাশ করবে। আবার এই কারকে হইতে, থেকে, চেয়ে এই সমস্ত বিভক্তি যোগ হয়। অপাদান কারকে হইতে, থেকে, চেয়ে এই সমস্ত বিভক্তি চিহ্ন কিন্তু যোগ করা হয়। যেমন ধরো তিল থেকে তেল হয় বা তৈল হয়। তিল থেকে তেল হয়, হওয়াটা ক্রিয়াপদ। আচ্ছা, কিসের থেকে? আমি বলেছি সংজ্ঞাতে না, যেখান থেকে কার্য সম্পাদিত হচ্ছে। কিসের থেকে না, তিল থেকে। তিল থেকে তেল হচ্ছে। কিসের থেকে মূলত কার্যটা সম্পাদিত হচ্ছে? তিল থেকে। তাহলে এটা হলো অপাদান। দেখো এর সাথে থেকে রয়েছে। আমি বলেছি যে হইতে, থেকে, চেয়ে এই সমস্ত বিভক্তি চিহ্ন যুক্ত থাকে। এবার আরো একটা উদাহরণ আমরা দেখে নিতে পারি। যেমন ধরো মেঘে বৃষ্টি হয়। মেঘে বৃষ্টি হয়, হওয়া ক্রিয়াপদ। কি থেকে না, মেঘ। মেঘে, মেঘ থেকে বৃষ্টি হয়। তাহলে যেখান থেকে ক্রিয়াটা সম্পাদিত হচ্ছে, তাহলে এই মেঘটা হলো অপাদান কারক। কিন্তু দেখো এখানে অন্য বিভক্তিও যুক্ত হয়েছে। অনেক সময় অপাদান কারকে কিন্তু অন্য বিভক্তি যুক্ত হয়। যেমন এখানে হয়েছে মেঘ, তার সঙ্গে কি রয়েছে, এ, এ বিভক্তি রয়েছে। হইতে, থেকে, চেয়ে এছাড়াও অন্য বিভক্তি যুক্ত হয় অপাদান কারকে। এরপর আমরা চলে যাব পরবর্তী কারক 6 নম্বর, কি অধিকরণ কারক।
অধিকরণ কারক। কাকে বলে অধিকরণ কারক? না, বাক্যে ক্রিয়ার কাজটি যে স্থানে, যে কালে বা যে আধারে সম্পাদিত হয় তাকে বলা হয় অধিকরণ কারক। বাক্যে ক্রিয়ার কাজটি যে স্থানে, যে কালে এবং যে আধারে সম্পাদিত হয় তাকে বলা হয় অধিকরণ কারক। যেমন ধরো, আমি উদাহরণ দিচ্ছি, রীতা অঙ্কে কাঁচা। তাহলে রীতা অঙ্কে কাঁচা, কিসে? কিসে কাঁচা? না, অঙ্কে, অঙ্ক বিষয়ে কাঁচা। এই অধিকরণ কারকের কিন্তু আবার বিভিন্ন ভাগ রয়েছে, যেটা তোমরা পরবর্তীকালে পড়বে, উঁচু ক্লাসে গিয়ে পড়বে। প্রত্যেকটা কারকেরই আবার বিভিন্ন ভাগ আছে, সেগুলো তোমরা উঁচু ক্লাসে গিয়ে পড়বে। আপাতত তোমরা এখন একটা যে সাধারণ ধারণা কারক সম্পর্কে, কারক ও বিভক্তি সম্পর্কে, সেটা তোমাদের হওয়া দরকার। তাহলে দেখো, আমি বলেছি যে ক্রিয়ার কাজটি যে স্থানে, যে কালে, আবার কি যে আধারে সম্পাদিত হয়। ঠিক আছে, এখানে দেখো বিষয়, অঙ্ক বিষয়ে সে কাঁচা, তাহলে এই অঙ্কে এটি হলো অধিকরণ কারক। এটি হলো অধিকরণ কারক। আবার যদি বলি জলে মাছ থাকে, জলে মাছ থাকে, থাকাটা ক্রিয়াপদ, কোথায় থাকে? না, জলে থাকে। তাহলে জলে হলো অধিকরণ কারক। তার সঙ্গে জল, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে, এ বিভক্তি। তাহলে এই গেল অধিকরণ কারক। এরপর এই হলো 6টা কারক। এরপরে আমরা দেখব বাক্যে আরো এমন কিছু পদ থাকে যেগুলোর সাথে কিন্তু ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, কিন্তু বাক্য মধ্যস্থিত অন্যান্য পদের সাথে তাদের সম্পর্ক থাকে। তাহলে সেগুলো কি? দেখো, সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ, সম্বন্ধ পদ তাহলে কাকে বলে? না, বাক্যে ক্রিয়াপদ ছাড়া অন্য পদের সাথে যে পদের সম্পর্ক থাকে। বাক্যে ক্রিয়াপদ ছাড়া অন্য পদের সাথে যে পদের সম্পর্ক থাকে তাকে বলা হয় সম্বন্ধ পদ। এই সম্বন্ধ পদের সাথে কিন্তু ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, কিন্তু বাক্য মধ্যস্থিত অন্য পদের সম্পর্ক থাকে। বিশেষত বিশেষ্য এবং সর্বনাম পদের কিন্তু সম্বন্ধ থাকে। তাহলে এর উদাহরণ আমরা একটা দেখি। গোঠের রাখাল বলে দেবে কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দেবে কোথায় বৃন্দাবন। তাহলে দেখো, এখানে বলে দে, বলা, এটা ক্রিয়াপদ, কিন্তু এখানে দেখো এই যে গোঠের রাখাল, গোঠের বাক্য মধ্যস্থিত এই পদটার সাথে কিন্তু ক্রিয়াপদের কোন রকম সম্পর্ক তুমি খুঁজে পাবে না। তুমি ক্রিয়াপদকে বিভিন্ন ভাবে প্রশ্ন করো, ক্রিয়াপদকে তো বিভিন্ন ভাবে প্রশ্ন করলে তার সঙ্গে সম্পর্ক থাকে বাক্য মধ্যস্থিত বিভিন্ন পদের। তাহলে দেখো, বলে দেওয়া, কে বলে দেওয়া? গোঠের। উত্তর আসছে কি? না। কি বলে দেওয়া? গোঠের। উত্তর আসছে?
না, কিসের দ্বারা তাও আসছে না, আবার কি কিসের নিমিত্ত তাও না, আবার যদি বলি কিসের থেকে তাও কিন্তু গোঠের এই উত্তরটা আমরা পাচ্ছি না, আবার কোথায় এটা বললেও কিন্তু গোঠের এটা এই উত্তরটা আমরা পাচ্ছি না। তাহলে আমরা যে দেখলাম কারক 6টা সম্পর্ক থাকে, বিশেষ্য এবং সর্বনামের সঙ্গে ক্রিয়াপদের 6টা সম্পর্ক, তাহলে কোনো সম্পর্কের সাথে কিন্তু গোঠের এই পদটা মিলল না। কিন্তু দেখো, লক্ষ্য করো, রাখাল, এই যে বিশেষ্য পদটা, রাখাল বিশেষ্য পদ, বিশেষ্য পদটার সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে গোঠের রাখাল। তাহলে আমি আগেই বলেছি সম্বন্ধ পদের সাথে কিন্তু বিশেষ্য পদ এবং সর্বনাম পদের সম্পর্ক থাকে, কিন্তু বাকি ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকে না। তাহলে এই গোঠেরটা হলো সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ বোঝা গেল? এরকম অনেক আছে, আর উদাহরণ তুমি পেতে পারো। যদি বলি তোমার পেনটি রয়ে গেছে, তোমার পেনটি, তোমার, এই তোমারটা হচ্ছে কিন্তু সম্বন্ধ পদ, সাধারণত র এর এই বিভক্তিগুলো যুক্ত থাকে। আবার দেখো, যদি বলি আমার বন্ধু, নিশির শিশির, এই যে নিশির শিশির, নিশিরটা কিন্তু হচ্ছে সম্বন্ধ পদ। মাটির মানুষ, মানুষটা কেমন, মাটির মানুষ, এই মাটিরটা হচ্ছে সম্বন্ধ পদ, যার সাথে কিন্তু তুমি কোনো ক্রিয়াপদের সম্পর্ক পাবে না, সরাসরি ক্রিয়াপদের সাথে সম্পর্ক পাবে না। তাহলে এগুলো হলো সম্বন্ধ পদ। এরপরে দেখো সম্বোধন পদ, আরেকটা পদ রয়েছে যার সাথে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না, সেটা হলো সম্বোধন। সম্বোধন পদ কাকে বলবো আমরা? দেখো, বাক্যের সঙ্গে সম্পর্কযুক্ত অথচ ক্রিয়াপদের সাথে সম্পর্কহীন বিশেষ্য ও সর্বনাম পদকে বলা হয় সম্বোধন পদ। বাক্যের সাথে সম্পর্কযুক্ত অথচ ক্রিয়াপদের সাথে সম্পর্কহীন বিশেষ্য ও সর্বনাম পদকে বলা হবে সম্বোধন পদ। এই সম্বোধন পদে কাউকে সম্বোধন সূচক পদ দ্বারা কিছু বলা হয়, সম্বোধন সূচক কিছু বলা হয়। সম্বোধন পদে কাউকে সম্বোধন সূচক কোনো পদ দিয়ে তাকে সম্বোধন করা হয়। যেমন ধরো ওহে, কিংবা ওরে, কিংবা ওগো, ঠিক আছে, এগুলো হলো সম্বোধন পদ। আমরা যদি বলি একটা বাক্য যে ওহে কথাটা শোনো, ওহে কথাটা শোনো, অর্থাৎ কি না, কাউকে সম্বোধন করে ওহে এটা বলা হচ্ছে, তাহলে এটি হলো সম্বোধন পদ। আবার যদি আমরা বলি প্রভু দেখা দাও, প্রভু সম্বোধন করলাম, প্রভু দেখা দাও, তাহলে এগুলো হচ্ছে সম্বোধন পদ। তাহলে দেখো ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে আজকে কারক ও বিভক্তি সম্পর্কে আমি আলোচনা করলাম। সেখানে কারক সম্পর্কে মূলত বলা হয়েছে, বিভক্তিও দেখানো হয়েছে, কোন কারকে কোন কোন বিভক্তি যুক্ত হয়। দেখবে বিভক্তি, সাধারণত বিভক্তি যদি আমরা সংজ্ঞা খুঁজি তাহলে কি বিভক্তি কাকে বলে না, যে বর্ণ বা বর্ণগুচ্ছ পদের সাথে যুক্ত হয় বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে কি করে, তার সাথে বাক্য মধ্যস্থিত ক্রিয়াপদের সম্পর্ক তৈরি করে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক তৈরি করে, তাই হলো বিভক্তি। অর্থাৎ কি, শব্দটার সঙ্গে, মূল শব্দের সঙ্গে অতিরিক্ত কিছু বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। এর আগে আমি বলেছি এ, র, রে, কে, দিগকে, হইতে, এই সমস্ত কিছু থাকে, এইগুলোই হচ্ছে
বিভক্তি। তাই তোমাদের সাথে আলোচনা করলাম কারক ও বিভক্তি সম্পর্কে। প্রত্যেকে বাড়িতে খুব ভালো করে অভ্যাস করবে। 6 রকম কারক, এছাড়া সম্বন্ধ এবং সম্বোধন এই দুটি অকারক, তাদের উদাহরণ তোমাদের সাথে আলোচনা করেছি। বাড়িতে প্রত্যেকে কিন্তু খুব ভালো করে অনুশীলন করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই।